সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাদু শিল্পী এবং সেই সাথে বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার মিনহাজুর রহমান যুবরাজ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আমার মনে একটাই প্রশ্ন শুরুতে, যে আপনি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার পড়েও কেন ম্যাজিশিয়ান হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন? ওকে, আমি যখন ছোটবেলা থেকে পড়াশোনা করি, ছোটবেলায় আমি খুলনাতে পড়াশোনা করেছি বয়রা পাবলিক কলেজে। ঠিক সেই সময়তে আমার কাছে মনে হয়েছে যে আসলে প্রত্যেকটা মানুষের ভিতরে না একটা অন্তঃসত্ত্বা বলে একটা বিষয় থাকে, এবং সেই জায়গাটায় কেউ গান শিখে, নাচ শিখে, অভিনয় শিখে। বাট আমার কাছে মনে হয়েছে যে আমি একটু ভিন্ন মাত্রার একটা কিছু শিখবো, এবং যে শিল্পটার ভিতরে সব কিছু একটা কম্বিনেশন থাকবে। এবং আমি খুঁজতে খুঁজতে যে পেলাম হচ্ছে ম্যাজিক, জাদু। এবং জাদুটা এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টের ভিতরে যদি আপনি পারফেক্টলি সবগুলো আর্টের যদি কম্বিনেশন না পান, তাহলে কিন্তু আপনি প্রপার ম্যাজিশিয়ান হতে পারবেন না। এরপর থেকে আস্তে আস্তে পথ চলা শুরু। আমি যখন ভার্সিটিতে পড়ি, তখন হচ্ছে কর্পোরেট লেভেলের যে প্রোগ্রামগুলো হতো, ওই প্রোগ্রামগুলো করতে যেয়ে আমার কাছে কেন যেন মনে হলো যে আমি এই শিল্পটাকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, বা এগিয়ে যেতে পারবো আর কি সাকসেসফুলি। ঠিক তখন থেকেই আমার পথ চলা শুরু, এবং আমার ভার্সিটি শেষ করার পরেও আমি ততদিনে আমার ম্যাজিক সেক্টরটাকে আমি ডেভেলপ করে ফেলেছি। এবং এরপর থেকে মনে হয়েছে যে আসলে এই জায়গাটাতেই আমার জন্য আসলে কমফোর্টের জায়গা। দ্যাটস ইট। খুবই ভালো একটা ইউনিক প্রফেশন এটা। আসলে আমরা কিন্তু ম্যাজিশিয়ান দেখলে একটু আটপে উঠি যে এখন কি ম্যাজিক দেখবো। সো আমরা আরো আলোচনা করব, কিন্তু তার আগে আমরা একটা ম্যাজিক দেখতে চাই। আমি যখন প্রথম ম্যাজিক শিখতে শুরু করি, আমি এরকম একটি খালি গ্লাসের ভিতরে আমি কিছুটা এরকম পানি ঢেলে নিয়েছিলাম, এবং তারপর আমি জুয়েলার স্যারকে ফোন করেছিলাম যে স্যার, আমি তো আসলে ম্যাজিশিয়ান হতে চাই, কীভাবে ম্যাজিক শেখা যায়। এবং তখনই আমি তাকিয়ে দেখি আমার হাতের যে পানিটা ছিল সেটা জমে ঠিক এইভাবে বরফ হয়ে গেল, এবং যেটাকে কিন্তু উল্টে দিল আর পাচ্ছে না। এবং তখন থেকে আমি বুঝতে শুরু করলাম জুয়েল আইস, তার মানে নামের শেষে আইস মানেই তো হচ্ছে বরফ। এবং তখন তো বুঝতে পারলাম তার নামেও একটা জাদু আছে। এবং এরপর থেকে কিন্তু আমার ম্যাজিকের পথ চলাটা শুরু। আচ্ছা, সবাই একটি প্রশ্ন করে যে আসলে ম্যাজিশিয়ানরা সবসময় শুধু ম্যাজিক দেখায়, কিন্তু কখনো ম্যাজিক শিখায় না। আমি আজকে আপনাকে উদ্দেশ্য করে এবং আমার অডিয়েন্সদেরকে উদ্দেশ্য করে একটা মজার একটা ম্যাজিক শিখিয়ে দিতে চাই। ওকে, একটি টাকার নোট, 500 টাকার নোট, এবং একটি সাদা কাগজ। আমরা ম্যাজিশিয়ানদের অনেক সময় বলি, আমাদেরকে এই প্রশ্ন সবসময় শুনতে হয় যে ম্যাজিশিয়ানরা শুধু সাদা কাগজকে টাকা বানায় কিভাবে, বা তোমরা অনেকগুলো টাকা বানিয়ে দাও। হ্যাঁ, এবং দর্শক আপনারা হয়তো ম্যাজিশিয়ানদেরকে দেখলে সবসময় এই প্রশ্নই সবার আগে আসে যে ম্যাজিশিয়ানরা যদি টাকাই বানাতে পারে, তাহলে তারা এখনো ম্যাজিক দেখায় কেন? তারা তো শুধু টাকা বানাই খরচ করতে পারে, রাইট? সো সেই জায়গা থেকে আমি শিখিয়ে দিচ্ছি যে আসলে ম্যাজিশিয়ানরা কিভাবে সাদা কাগজকে টাকা বানায়। এর জন্য যেটা করতে হবে, প্রথমে একটি 500 টাকার নোট বা 1000 টাকার নোট, একটি নোট নিয়ে নিতে হবে। হাত আমি খালি দেখিয়ে নিচ্ছি, এত খালি এবং এত খালি। এরপর আমি 2 ভাঁজ করলাম। এটা কয় ভাঁজ হলো? 3 ভাঁজ। 4 ভাঁজ করার পরে আর একটু ভাঁজ করব, ছোট করব। কেমন? ছোট করার পর আমি ঠিক এই 2 আঙ্গুলের মাঝে আমি এটাকে রেখে দিব, এবং সাদা কাগজটাকে নিয়ে আমি দর্শকের সামনে চলে আসবো ম্যাজিক দেখানোর জন্য। সো আমি দর্শকদেরকে দেখে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার হাতে আছে একটি সাদা কাগজ, আমার হাতে একদমই খালি। ওকে, হাতটা কিন্তু এইভাবে দেখাতে হবে, তা না হলে আপনি কিন্তু ম্যাজিকটাতে ধরা খেয়ে যাবো। রাইট। সো আপনি দেখে নিচ্ছে আমার হাতে একটি সাদা কাগজ আছে, এবং আমি দর্শকদেরকে বলছি কনফিডেন্সের সাথে যে আমি এই সাদা কাগজটাকে টাকা বানিয়ে ফেলবো। খুব সুন্দর করে আমি একটা ভাঁজ করে দিলাম, 1 ভাঁজ, আরও একটা ভাঁজ করলাম, আরও ভাঁজ করে ছোট করার পর এই টাকার বরাবর আমি এই টাকাটাকে রেখে দিচ্ছি। কেমন? এবং কাগজটাকে সুন্দর করে রেখে দিয়ে আমি যখন ফু দিয়ে দিচ্ছি, সাথে সাথে কিন্তু কাগজটা 500 টাকার একটি নোট হয়ে গেল। রাইট। ওকে, সো সুন্দর করে টাকাটা হয়ে গেল, এবং হাতটা কিন্তু সবসময় এইভাবেই থাকবে। দ্যাটস ইট। কিন্তু যদি দর্শক চালাক হয়, বা যদি প্রশ্ন করে বসে যে আপনার বাঁ হাতটা এরকম আছে কেন, হতেই পারে অনেক, এখন তো বর্তমান ডিজিটাল যুগ, সবাই খুব চালাক, সো ম্যাজিকটা ধরে ফেলতে পারে। তখন আপনি তাকে প্রশ্ন করতে পারেন, কই আমার এই হাতে তো কিছু নেই, এই হাতেও তো সাদা কাগজ না, এটাও তো একটি 500 টাকার নোট। ওয়াও, এটা কখন করলেন? থ্যাংক ইউ। ওকে, নাইস, ভেরি নাইস। আসলে ম্যাজিশিয়ানদের এটাই ট্রিক, যে তারা কিভাবে এটা চালাকির সাথে করতে পারে। যেমন আপনি আমাদের সাথে একটা ধোঁকাবাজি করলেন, আপনি আমাদেরকে শেখালেন, কিন্তু লাস্ট ট্রিকটা শেখালেন না। অবশ্যই এটা থাকা উচিত, এটা একটু থাকা উচিত, না হলে তো সব জেনে গেলে দেখার মজাটা। এক্স্যাক্টলি, তখন আপনার কি হবে? সেটাই, আমার কি হবে? আচ্ছা, সো এই যে আপনি যে সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর থেকে এই সেক্টরে, যদিও এটা কমন কোশ্চেন করে ফেলেছি, তারপরে একটু জানতে চাই ফ্যামিলি থেকে কতটা সাপোর্টিভ ছিল এই সেক্টরটাতে আসা নিয়ে? আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে, সো আমাদের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ফ্যামিলিদের একটাই চাওয়া পাওয়া থাকে যে ছেলে ভালো জায়গায় পড়াশোনা করবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। সবাই আগে ফার্স্ট চিন্তা ভাবনা থাকে যে ভালো জায়গায় পড়াশোনা করবে তারা। যেমন আমার বাবা ব্যাংকে চাকরি করে, উনি রূপালী ব্যাংকে আছে, এবং আমি হচ্ছে ফ্যাশন ডিজাইনিং এর শান্তামরিমে ভর্তি হয়েছিলাম। বাট কিছুদিন ক্লাস করার পর মনে হয়েছে যে আসলে এই সাবজেক্টটা আমার জন্য না।
আচ্ছা, পরে কন্টিনিউ করা হয়? পরে ওইটা আর কন্টিনিউ করা হয়, 3টা বা 4টা সেমিস্টার আমি করেছিলাম। এরপরে আমি বিএসসিতে ভর্তি হই সিটি ইউনিভার্সিটিতে। তো যখন আমি পড়াশোনা শেষ করি, আমার বাবারও চিন্তাভাবনা অন্যান্য সব বাবাদের মতো একই রকমই ছিল, যে ছেলে পাশ করার পরে সে জব করবে। আমি যদি উচ্চবিত্ত হতাম তাহলে বাবা চিন্তাভাবনা করতো যে আমি একটা বিজনেস খুলে দিচ্ছি, সে বিজনেস করবে, দ্যাটস ইট। বাট আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি, সো ওই জায়গাটা থেকে যখন বাবা দেখলো যে না আসলে আমি পড়াশোনার পাশাপাশি ম্যাজিক শিল্পটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং দিন শেষে যদি অর্থ ইনকামের একটা বিষয় হয় এবং সামাজিক স্ট্যাটাসের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে অন্যান্য সব শিল্পের চাইতে কিন্তু ম্যাজিক, যখনই শুনে যে ছেলে জাদুকর বা ছেলে হচ্ছে ম্যাজিশিয়ান, ম্যাজিক দেখায়, তখন না মানুষজন কিন্তু একটু নেগেটিভলি চিন্তা করে। বাট যেহেতু আমার রেগুলার দেশের বাইরে যাওয়া হয়, তখন আমার চিন্তা ভাবনা ছিল যে আমি দেশে কখনো ম্যাজিক শো করবো না, দেশের বাইরেই আর কি আমি ম্যাজিক শোটাকে এস্টাবলিশ করবো, এই শিল্পটাকে। বাট আমার আর অতদূর কষ্ট করতে হয়নি, আমি দেশেই মোটামুটি এরপর থেকেই মোটামুটি শো করে যাচ্ছি, এবং আল্লাহর রহমতে বেশ কিছু কর্পোরেট কোম্পানির সাথে আমি সরাসরি যুক্ত আছি, এবং ফ্যামিলি থেকে এখন যথেষ্ট সাপোর্ট পাচ্ছি। বাট প্রথম দিকে কোনো সাপোর্টই ছিল না, বাট এখন সব ঠিক হয়ে গেছে। বাহ, খুব ভালো। আমরা যদি দেখি অন্যান্য সেক্টর, নাচ, গান, অভিনয় যেভাবে প্রায়োরিটি পায় এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, জাদু শিল্পটা কিন্তু খুব সেভাবে এগিয়ে যাচ্ছে না। পিছিয়ে থাকার কারণটা কি আপনার কাছে মনে হয়? সো আমি যখনই একটা ম্যাজিক ট্রিক্স দেখাচ্ছি, আপনি কিন্তু আমার ম্যাজিকটাকে উপভোগ করছেন না, বাট অন্যান্য কান্ট্রিতে কিন্তু এই জিনিসটা হয় না। অন্যান্য কান্ট্রিতে তারা এনজয় করে, তারা প্রপার এনজয় করার জন্য আসে এবং ম্যাজিকটা খুব এনজয় করে। কিন্তু আমাদের দেশে এবং ইন্ডিয়াতে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও মানুষদের বা আমাদের অডিয়েন্সদের চিন্তাভাবনা একই রকম, যে আসলে ম্যাজিকটা কিভাবে হলো। এবং প্রত্যেকটা ম্যাজিকের একটা লজিক্যাল একটা থিম বা একটা থিওরি আপনার মাথার ভিতরে আপনি সাথে সাথে ডেভেলপ করে ফেলেন। যে সাপোজ আমি বা আমাদের প্রিয় জুয়েলার্স স্যার একটা মেয়েকে শূন্যে ভাসাচ্ছে, মেয়েটা শূন্যে ভাসলো, এখন আপনি সবসময় এই জিনিসটাকে এনজয় না করে আপনি এটার ক্লু খোঁজার চেষ্টা করেন যে আসলে এটা কীভাবে হচ্ছে। এরপর আপনি যখন কোনো ক্লু খুঁজে পান না, তখন চিন্তা করেন ও আচ্ছা বুঝতে পেরেছি, এইখানে সুতো বেঁধে ঝোলানো ছিল, নিচে গ্লাস ছিল, দ্যাটস ইট। সো যে কারণে ম্যাজিশিয়ানদের উপরে ফোকাস না যেয়ে ম্যাজিকটার উপরে ফোকাসটা যায়। আবার আপনি খেয়াল করবেন যে আমি যখন ম্যাজিক দেখাই, আপনার নজরটা কিন্তু থাকে ম্যাজিকের দিকে, কবুতর বানাচ্ছি বা হাঁস বানাচ্ছি, র্যাবিট বানাচ্ছি, কিন্তু আমার দিকে কিন্তু আপনার নজর নাই। সো আপনি বাসায় যেয়ে বলবো যে এক ম্যাজিশিয়ান আসছিল, সে তো আগুন থেকে কবুতর বানায় ফেলছে, ম্যাজিশিয়ান আসছিল, সে আগুন থেকে হাঁস বানায় ফেলছে, দ্যাটস ইট। কিন্তু এর ফলে রেজাল্টটা কী আসে, যে জাদুশিল্পীরা সবসময় বিখ্যাত হয়, বাট সেলিব্রিটি হয় তার ম্যাজিক। আজকে যদি আমি পিসি সরকার জুনিয়র, আপনি হয়তো নাম শুনেছেন, যিনি ভারতবর্ষের বিখ্যাত ম্যাজিশিয়ান, আমি যার কাছ থেকে ম্যাজিক শিখেছিলাম অনেকগুলো। সো সে যদি আপনাদের আজকে স্টুডিওতেও আসে, সে কিন্তু আপনার কেউ কিন্তু তাকে চিনবেন না, বাট তার নাম কিন্তু সবাই শুনেছেন যে পিসি সরকার জুনিয়র একজন ভারতবর্ষের বিখ্যাত ম্যাজিশিয়ান আছে, দ্যাটস ইট। আর ঠিক এই কারণে আমাদের জুয়েলার্স স্যারের পর, কারণ জুয়েলার্স স্যার যখন ম্যাজিক করে বাংলাদেশে, তিনি শুধু অ্যাজ এ ম্যাজিশিয়ান হিসেবে কিন্তু এস্টাবলিশড হয়নি। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি ভালো বাঁশি বাজাতে পারতেন, উনি 21 পদক পেয়েছেন, ভালো উপস্থাপক এবং ভালো ম্যাজিশিয়ান। সব কিছুর কম্বিনেশন হওয়ার কারণেই কিন্তু আজকে তিনি জুয়েলার্স, তিনি সেলিব্রিটি এবং তিনি বিখ্যাত। আমাদের ভিতরে হয়তো বা ওই গুণটা নাই, যে কারণে আমরা এখনও ম্যাজিকটাকে ওইভাবে ডেভেলপ করতে পারছি না, বাট আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনগুলোতে এই ম্যাজিকটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আচ্ছা, ম্যাজিক নিয়ে এত কথা হচ্ছে, আমার মনে হয় আরেকটি ম্যাজিক দেখে ফেলার সময় চলে এসেছে। আচ্ছা, এই ম্যাজিকটির জন্য আমি সাথে করে একটি সিজার নিয়ে এসেছি, ওকে, এবং আছে একটি পুঁতির মালা এবং একটি খালি প্যাকেট, একটি খালি খাম। এই ম্যাজিকটার সাথে আমার একটা গল্প জড়িত আছে। হ্যাঁ, এটা আমার একটা ছোটোবেলার গল্প। অনেকেই আমাকে এই প্রশ্নটা করে বা আমি অনেক মঞ্চে এই গল্পটা শেয়ার করি। সেটা হচ্ছে আজ থেকে 200 বছর আগে আমি ছোটো ছিলাম, যেহেতু গল্প আমি শুরুতেই বলেছি। হ্যাঁ, 200 বছর আগে ছোটো ছিলাম, তখন আমার একটা গার্লফ্রেন্ড ছিল, ওর নাম ছিল অ্যালি। সো আমরা গার্লফ্রেন্ডদেরকে খুশি করার জন্য ছেলেরা কি করি, অনেক সময় অনেক কিছু গিফটস করি, ফুল টুল কিনে দেই, হ্যাঁ, অনেক অর্নামেন্টস কিনে দেয়, হ্যাঁ, রাইট, গ্রেট। সো আমি এইরকম একটি পুঁতির মালা কিনে দিয়েছিলাম, তখন ছোটো ছিলাম তো, কমলাপুরের বস্তির পাশে, ওই যে ট্রেনের বস্তিটার পাশেই আমার বাসা ছিল। সো অ্যালির আমি খুব দুষ্টামি করতাম, তো একবার ওকে এরকম একটি অর্নামেন্টস গিফট করেছিলাম, পুঁতির মালা। কিন্তু এটার সাথে আমি আরেকটা খালি প্যাকেট দেখিয়ে নিচ্ছি এবং দর্শকদের অডিয়েন্সদেরকে দেখিয়ে নিচ্ছি, ভিতরে কিছুই নেই, একদমই এমটি, ওকে। সো অ্যালিকে আমি এরকম একটি মালা গিফট করেছিলাম, অ্যালি খুব খুশি হয়েছিল। এবং ওর বাবা এর কিছুদিন পরে ব্রিটেনে চলে যায়, এবং ব্রিটেনে চলে যাওয়ার পরে আমি যখন একটা বিষয় আমি বলি, আমি যখন অ্যালিকে এরকম একটি মালা গিফট করেছিলাম, কিন্তু গিফট করতে যে মালাটা এরকম ছিঁড়ে গিয়েছে, আমি এখান থেকে কোথা দিয়ে কাটবো আপনি বলেন? ওকে, ফাইন, আমি এই জায়গা থেকে কেটে দিচ্ছি। হ্যাঁ, সুন্দর করে কেটে দিলাম, মালাটা এইভাবে ছিঁড়ে গিয়েছিল। এবং তখন অ্যালি কিন্তু আমার উপর খুব রাগ করেছিল। হ্যাঁ, অ্যালি কিন্তু আমার উপর খুব রাগ করে যে আসলে ছিঁড়ে মালা আমি কেন তাকে দিলাম। আমি তখন একটা কাজ করলাম, যে আমি পুঁতিগুলোকে আমি সুন্দর করে ভিতরে রেখে দিচ্ছি, এবং অ্যালি কিন্তু এই পুঁতিগুলোর সাথে করে নিয়েই কিন্তু ব্রিটেনে চলে গিয়েছিল। মালাটা
পুঁতিগুলো এটার ভিতরেই আছে। যাই হোক, চিঠি লিখে পাঠালাম যে আলী তুমি আমার উপর রাগ করলে কেন, মালাটা হয় ছিঁড়ে মালা ছিঁড়ে জোর লাগিয়ে দিতেই তো পারতে। কিন্তু তখন আলী আমার উপর রাগ করে, আরো বেশি রাগ করে এবং এই মালাটাকে সুতোটাকে টিকচির এইভাবে কুচি কুচি করে ফেলে। কত কুচি হলো দেখেন, অনেকগুলো কুচি হয়ে যাচ্ছে তাই না? অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো কুচি হয়ে যাচ্ছে। আমি এটাকে আরো কুচি কুচি করে দিচ্ছি। ওকে, হ্যাঁ অনেকগুলো ছোট ছোট টুকরো করে ফেললাম। এবং অ্যালিকে আমি যেটা বললাম যে তুমি একটা কাজ করতে পারো, তুমি এরকম খালি একটি প্যাকেটের ভিতরে মালাটার সেই সুতোগুলোকে এভাবে রেখে দাও ভিতরে। ওকে, এবার সুন্দর করে মুখটাকে বন্ধ করে দাও। এবং এরপর তোমাকে যেটা করতে হবে, ততদিনে আমি বড় হয়ে গেলাম, ম্যাজিকও শিখে ফেললাম এবং আমি সুন্দর করে বললাম যে আমি একটু ম্যাজিক করে দিচ্ছি, তুমি তো আছো ব্রিটেনে, আমি তো বাংলাদেশে, আমি ম্যাজিক করে দিচ্ছি। ম্যাজিক করার সাথে সাথে যখন ওকে বললাম শেক করতে, ও শেক করলো এবং শেক করার সাথে সাথে কিন্তু মালাটা আবার জোড়া লেগে বের হয়ে আসে। ওয়াও, হ্যাঁ এলি কিন্তু খুব খুশি হলো এবং এটার ভিতরে কিন্তু আর কিন্তু কোনো মালা নেই। ইমপ্রেসিভ। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এলি কিন্তু খুব খুশি হলো। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে তো আমি ম্যাজিক করেছি, আর ম্যাজিক মানে কি? চালাকি। সো ভালোবাসার সাথে কি চালাকি চলে? চলে না, চলে না। এই জন্য আমার ভালোবাসাটাও টেকেনি এবং সেই অ্যালি ছিল পরবর্তীতে ব্রিটেনের রানী এলিজাবেথ, আমার সাবেক গার্লফ্রেন্ড। ঠিক তো, যদি এটা গোল্ডের হতো। আচ্ছা আচ্ছা, ব্রিটেনের রানী বলে কথা। হ্যাঁ ঠিক আছে, ভালো লেগেছে, থ্যাংক ইউ। আচ্ছা এবার একটু জানতে চাই, বর্তমান সময়ে আর যারা আছেন ম্যাজিশিয়ান আছেন, তাদের জীবন জীবিকার মান কেমন এবং তারা এখন কিভাবে জীবন কাটাচ্ছেন? বর্তমান সময়টা শিল্পীরা যেভাবে কাটাচ্ছে, অন্যান্য সব শিল্পীরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, বাট বিগত বছরগুলোতে কিন্তু আমরা সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। এর একমাত্র কারণ হচ্ছে, আমি যদি অন্যভাবে ব্যাখ্যা দিতে যাই, এটা সম্ভবত হিটলার বা আদার্স বা এরিস্টটল, আমি বাট নেটে সার্চ করেছিলাম, বাট এরকম করে আসলে সঠিক উক্তিটিকার আমি আসলে পাইনি, বাট এরকম দুজনের নামই এসেছিল। যে কোনো একজন মানুষের উক্তি হবে যে তুমি যদি একটি জাতিকে ধ্বংস করতে চাও, তাহলে তুমি তার শিক্ষা এবং সংস্কৃতিকে ধ্বংস করে দাও। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন যে লাস্ট 20 বছরে বাংলাদেশে কিন্তু আর একটা সুবীর নন্দীর জন্ম হয়নি। লাস্ট 20 বছরে কিন্তু আর একটা রুনা লায়লার জন্ম হয়নি, সাবিনা ইয়াসমিনের জন্ম হয়নি, এন্ড্রু কিশোরের কিন্তু জন্ম হয়নি। আমাদের শিক্ষাটা যেভাবে ধ্বংস হয়েছে বিগত সরকারের আমলে, ঠিক তেমনি সংস্কৃতিটাকেও কিন্তু ধ্বংস করা হয়েছে। বাংলাদেশে জাদু শিল্পী বলি এবং অন্যান্য সব শিল্পীদের বলি, এটা আমার কথা এবং অন্যান্য সিনিয়র শিল্পীদের কথা, যে আসলে শিল্পীদের না কোনো দল বা কোনো সাংগঠনিক থাকা উচিত না। শিল্পীরা হচ্ছে সর্বজনীন। কিন্তু মজার বিষয় হচ্ছে, বা এটা দুঃখের বিষয় আপনি বলতে পারেন, যে বিগত সরকারের আমলে আমাদের জাদু শিল্পীদেরই বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, যেমন আওয়ামী জাদু পরিষদ বা এরকম কিছু সংগঠনের নাম দেওয়ার পরে শিল্পকলা থেকে সরকারের পক্ষ থেকে যেসব অনুদানগুলো আসতো, যেগুলো লুটপাট করা হয়েছে প্রচুর পরিমাণে। যে কারণে অন্যান্য জাদুশিল্পীরা যারা গরিব দুস্থ জাদুশিল্পী, এবং করোনার মতো সময় পর্যন্ত সরকারি গভর্নমেন্টের পক্ষ থেকে যে আর্থিক সহযোগিতাগুলো এসেছিল, সেই সহযোগিতাগুলো কিন্তু কোনোটাই কিন্তু মানুষ পায়নি, শিল্পীরা কিন্তু পায়নি, শিল্পীদেরকে বঞ্চিত করা হয়েছে। সো সেই সব দিক চিন্তা করলে বর্তমান যে সময়টা আছে, বর্তমান সময়টা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি কৃতজ্ঞ যে সে চেষ্টা করছে যে আর কি সমাজটাকে বা দেশের পরিবেশটাকে একটু স্টেবল করার জন্য। কিন্তু সেদিক থেকে চিন্তা করলে একটা নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবেই কিন্তু দেশটাকে আজকে স্টেবল করা কিন্তু সম্ভব না। আর আপনি শিল্পীর দিকে আপনি তখনই তাকাবেন যখন আপনার মনের ভিতরে সুখ থাকবে, শান্তি থাকবে, একটা আনন্দ থাকবে। আপনি যদি আজকে যদি না খেতে পারেন ঠিক মতো, আপনি যদি মানসিকভাবে যদি টেনশনে থাকেন, আপনি ঘর থেকে বের হবেন, আপনার নিরাপত্তার অভাব, পুলিশের সামনেই খুন হচ্ছে, ছুরিকাঘাতে যে কত নিহত হচ্ছে, সব কিছুই কিন্তু হচ্ছে। আপনি বাসা থেকে নিশ্চিন্তে বাইরে বের হতে পারছেন না। সো সেখানে আপনি বিনোদনের সেক্টরটা কোত্থেকে আসবে? ঠিক এই সময়টাই কিন্তু তাই হচ্ছে। এই যে পয়লা বৈশাখ গেল, আপনি দেখেন ভালো করে, কোথাও কিন্তু খুব বেশি একটা কনসার্ট বা খুব বেশি কিন্তু প্রোগ্রাম হয়নি। সো শিল্পীদের যেহেতু অন্য কোনো পেশা নাই, বা তারা অন্য কোনো পেশার সাথে জড়িত হতেও পারে না, বা ওইভাবে স্বাধীনভাবে অন্য মানুষ যেভাবে জড়ায় সেইভাবে যেহেতু হতে পারে না, সো সেই ক্ষেত্রে কিন্তু শিল্পীরাই কিন্তু সবচেয়ে বেশি হ্যাম্পার হচ্ছে। এই শিল্পীরা কোথায় যাবে? বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার নিশ্চিত করে দেশ এবং বাসীকে একটা সুনির্দিষ্ট সময়ের ভিতরে নির্বাচন দিয়ে মানুষকে আজকে আশ্বস্ত করুক, একটা সুন্দর একটা দেশ উপহার দিক, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা ভাবমূর্তি আছে মানুষের মনে, সেইটা যেন বজায় রাখে, এইটাই আমরা চেষ্টা করব, বা এইটাই আমি অনুরোধ করব। জি অবশ্যই। এবার কি আমরা আরেকটা ম্যাজিক দেখতে পাই? হ্যাঁ অবশ্যই, শিওর। এই ম্যাজিকটির জন্য আমি 3টি দড়ি নিয়ে এসেছি, এবং 3টি দড়ির ভিতরে তিনটির সাইজ কি 3 রকম? সাইজ 3 রকম। আমি যদি বলি যে এই 3টি দড়ি হচ্ছে আমাদের বর্তমান সমাজের অবস্থা। হ্যাঁ, সমাজে 3 শ্রেণীর মানুষই থাকে, উচ্চবিত্ত, মধ্যবিত্ত। আচ্ছা কোনটা উচ্চবিত্ত? এই যে লম্বাটা হচ্ছে উচ্চবিত্ত, না এটাও না, হ্যাঁ এইটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত। কিন্তু আপনি যদি ভালো করে চিন্তা করেন যে বর্তমান যে সময়টা, বর্তমান সময়ের কথা চিন্তা করলে আমি সবার আগে নিম্নবিত্ত যারা আছে আমি তাদেরকে রেখে দিচ্ছি,
এরপর আমি কাকে রাখছি, মধ্যবিত্ত যারা আছে তাদেরকে রেখে দিচ্ছি, এবং সবশেষে উচ্চবিত্ত যারা আছে আমি তাদেরকে রেখে দিচ্ছি। কেমন, 3টে দড়ি আছে, 3টে হলুদ এবং নিচে 3টাই হচ্ছে লাল। কেমন, আমি যদি ভালোভাবে তাকিয়ে দেখি বর্তমান সময়ের যে অবস্থা, কার বেশি টাকা আছে কার কম আছে, মানুষ কিন্তু এই দিকে তাকাচ্ছে না। মানুষের মনে এখন শান্তির দরকার, মানুষ সবাই একই শ্রেণীতে চলে এসেছে। আমি যদি একটা দড়ি ছেড়ে দিই, 2টা দড়ি ছেড়ে দিই, 3টে দড়ি ছেড়ে দিই, 3টে দড়ি কিন্তু একই সমান অবস্থানে আছে, কারণ প্রত্যেকটা মানুষের মানসিকতা এখন একই, তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু এই যে আলাদা আলাদা যে মানুষগুলো আছে, এই মানুষগুলো তো আলাদা আলাদা, কিন্তু আলাদা আলাদা থাকলে কি তারা সামনের দিকে এগোতে পারবে? কখনোই পারবে না। সো সেই জন্য আমি একটা কাজ করতে পারি, আমি সুন্দর করে একটা নট দিয়ে দিচ্ছি। ওকে, একটা নট দিয়ে দিলাম, এক শ্রেণীর মানুষকে আর কি একটা বৃত্তের ভিতরে আনলাম, আরও এক শ্রেণীর মানুষকে আমি আর একটা নট দিয়ে আর একটা বৃত্তের ভিতরে নিয়ে আসলাম, এবং সবশেষে এই যে আরেকটা দড়ি আছে আমি এটাকেও সুন্দর করে নট দিয়ে দিচ্ছি। কেমন, সো 3টে দড়ি আমি নট দিয়ে দিলাম, এবং এই 3টি দড়িকে যখনই আমি একত্র করে ফেলবো, এবং আমি যখন একটু ম্যাজিকের মন্ত্র বলে 1 2 3 বলে ফু দিয়ে দিব, আমরা সবাই চাই একই সাথে থাকবো, একই সাথে চলবো, এবং কাঁধে কাঁধে রেখে সামনের বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। কেমন, সো এটা কিন্তু তখনই সম্ভব যখন আমরা সবাই ঠিক এরকম একত্রিতভাবে থাকবো। ভেরি নাইস, ভেরি নাইস। আসলে আপনার এক্সপ্লেনেশনটা বেশি ভালো ছিল, জাদুটা অবশ্যই ভালো, তারপর আপনি যেভাবে গল্প তালে তালে বলছিলেন সেটা আরো বেশি ইমপ্রেসিভ ছিল। আচ্ছা, শেষ একটি প্রশ্ন করতে চাই, জাদু নিয়ে, জাদু শিল্পকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সুন্দর কিছু পরিকল্পনা নিয়ে সামনের দিকে আমি আগাচ্ছি। 5ই আগস্টের আগের পরিকল্পনা এবং 5ই আগস্টের পরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। আমি বর্তমানে নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের সাথে কাজ করছি। যেহেতু এটি একটি মানুষের সেবায় নিয়োজিত, এবং সেই সেবায় যেহেতু আমরা সবাই, সব শিল্পীরাই চাই মানুষের পাশে দাঁড়াতে, এবং সেখানে আমি যদি চিন্তা ভাবনা করে দেখি যে প্রত্যেকটা শিল্পীদের কিন্তু উচিত যেমন বন্যার সময় বন্যার্থীদের সাহায্যের পাশে দাঁড়ানো, ঠিক তেমনি আমি আমার বরগুনা 2 হচ্ছে আমার আসন, হচ্ছে আমার বাড়ি, আমার এলাকা। আমি কখনোই আমার এলাকায় যাওয়া হয়নি, বাট লাস্ট কিছুদিন ধরে আমি আমার রেগুলার হচ্ছে আমার বাড়িতে যাতায়াত হচ্ছে আর কি। আমার বরগুনা 2 হচ্ছে আমার বাড়ি, যেখানে হচ্ছে বাবনা, বেতাগি, পাথরঘাটা, এবং এইখানে যে মানুষগুলো আছে এই মানুষগুলোর ভিতরে যারা বেকারত্বের শিকার হচ্ছে এবং যারা আর্থিকভাবে একটু অসহায় আছে, তাদেরকে পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনটা তৈরি করা হয়েছে। এবং এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা লাস্ট মাসে আমরা প্রায় 200 বেকার অসহায় মানুষদেরকে আমরা 200 অটোরিকশা দিয়েছিলাম। এবং আপনি ভালো করে জানবেন যে আমাদের পাথরঘাটার পরে কিন্তু আর কোনো থানা বা জেলা নাই, এটি হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা, এরপরে বঙ্গোপসাগর। সো এখানকার ম্যাক্সিমাম মানুষের আর্থিক জীবিকার মাধ্যম হচ্ছে জেলেরা, এবং এখানে মানুষগুলো খুবই গরিব, একটু মানে কি নিম্ন লেভেলে আছে। সো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে আমাদের হচ্ছে এই ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সেই মানুষগুলো পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এবং রিসেন্ট আমরা হচ্ছে বেশ কিছু স্কুলে, আমরা প্রায় 40টির মতো স্কুলে ম্যাজিক শো এবং বাচ্চাদেরকে মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে ওদেরকে স্বাস্থ্য সচেতনতা করার চেষ্টা হচ্ছে এই নুরুল ইসলাম মনি ফাউন্ডেশনের উদ্যোগে। এবং এই ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি, যিনি বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন, এবং তিনি সাবেক 3বারের এমপি। এবং তার তরুণদের নিয়ে বা জেনজি যেটাকে আমরা বলি, তার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা যদি তার ধারাবাহিকতা তিনি বজায় রাখে, তাহলে আমরা আগামী দিনগুলোতে আমাদের এলাকায় মানুষদেরকে আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, এবং পুরো বাংলাদেশে রোল মডেল হিসেবে আমরা আমাদেরকে তুলে ধরতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো কথা বলেছেন এবং সেই সাথে ম্যাজিকগুলো খুব ভালো দেখিয়েছেন। আশা করছি দর্শকদের ভালো লেগেছে। অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শকদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।